আমাদের সমাজের অধিকাংশ নারীরা প্রতিনিয়ত তাদের স্বামীদের অকথ্য কুকথা ওরফে গালিগালাজের শিকার হন। তারা ধরেই নেন যে স্বামীরা তো এভাবে কথা বলতেই পারে। অনেকেই এখনো বোঝেন না যে নির্যাতন শুধুমাত্র শারীরিক হয় না, তা মানসিক এবং মৌখিকও হতে পারে। লজ্জা ওয়েব সিরিজের সিজন 1-এ আমরা এইরকমই নিগৃহীত এক নারী জয়ার কাহিনী দেখেছি, যে তার স্বামীর ভার্বাল অ্যাবিউজ সহ্য করতে করতে নিজের অস্তিত্ব হারাতে বসেছিল। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো হইচইয়ের সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ লজ্জা সিজন 2। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ লজ্জা সিজন 2। সিজন 2 এর শুরুতেই আমরা দেখি জয়া বিধ্বস্ত অবস্থায় ছুটতে ছুটতে কারোর কাছে এসে সাহায্য চাইছে। সিন শিফট হয় আর আমরা সূর্য এবং জয়াকে একটা রুমের মধ্যে দেখতে পাই, যেখানে সূর্য গিটার বাজাচ্ছে আর জয়া গান গাইছে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, কিন্তু হঠাৎ করেই সূর্য অসুস্থ হয়ে পড়ে। ইশারা করে জয়াকে কিছু একটা বোঝাবারও চেষ্টা করে, কিন্তু শান্তশিষ্ট জয়া কিছু বুঝতে না পেরে কুলকিনারা খুঁজে পায় না। সিন শিফট হয় এবং আমরা জয়াকে বোলপুরের প্রান্তিক পুলিশ স্টেশনে বসে থাকতে দেখি। আমরা জানতে পারি যে সেই সময় সূর্য মারা গেছে। সূর্যর মৃত্যুর সময় জয়া এবং সূর্য বোলপুরের একটা রিসর্টে ছিল। খুব স্বাভাবিকভাবেই সমাজের চোখে এবং পুলিশের চোখে সূর্য এবং জয়াকে একটা অন্য সম্পর্কের বাঁধনে বাঁধা হয়। পুলিশের কাছ থেকেও জয়াকে অনেক টোন টিটকিরি শুনতে হয়, কারণ জয়া বিবাহিত, কোর্টে ডিভোর্সের মামলা চলছে। সূর্য জয়ার অ্যাডভোকেট। সেই অ্যাডভোকেটের সাথেই জয়া কলকাতা ছেড়ে বোলপুরের একটা রিসর্টে কেন এসেছিল এবং সেখানে এসে সূর্য কিভাবে হঠাৎ মারা গেল, পুরো ব্যাপারটাই একটা ধোঁয়াশা তৈরি করে। পুলিশ অফিসার জয়াকে বলে, আপনি তো বেশ বুঝে বুঝেই একজন অ্যাডভোকেটকে পাকড়াও করেছেন। স্বামীর সাথে কোর্টে ডিভোর্সের মামলা চলছে, আর অ্যাডভোকেট প্রেমিক থাকলে তো ডিভোর্স নিয়ে কোনো অসুবিধাই হবে না। যেখানে ডিভোর্সটা এখনো হয়নি, সেখানে জয়া কি করে পারল একজন পরপুরুষের সাথে বোলপুরের একটা রিসর্টে আসতে? নিরীহ জয়া কোনো কথার উত্তর দিতে পারে না, শুধু বারবার বলতে থাকে তার সাথে সূর্যর কোনো প্রেমের সম্পর্ক ছিল না। জয়া বারবার পুলিশের কাছ থেকে তার ফোনটা চায়, কিন্তু পুলিশ অফিসার কিছুতেই জয়ার ফোনটা তাকে ফেরত দেয় না। ঠিক সেই সময় থানায় একজন ভদ্রলোক আসেন। তিনি পুলিশ অফিসারকে বলেন, সান্যাল, অযথা একজন ভদ্রমহিলাকে হ্যারাস করছো। আইনত তো তুমি ওনার ফোনটা সিজ করতে পারো না, ওনার ফোনটা ওনাকে দিয়ে দাও। পুলিশ অফিসারকে দেখে আমরা বুঝতে পারি যে ভদ্রলোককে তিনি বেশ সমীহ করে চলেন। মন থেকে না চাইলেও হয়তো সমীহ করতে বাধ্য হন। ভদ্রলোকটির কথায় আমরা বুঝতে পারি যে বোলপুরে তার একটা বাড়ি আছে, সেখানে কিছুদিনের জন্য সে এসেছিল। আর তাছাড়া তার একজন ক্লায়েন্টের বেল করাতে তিনি এসেছেন। তখন ইন্সপেক্টর সান্যাল ভদ্রলোকটিকে বলে যে, কারোর বেল করাতে আপনি নিজে কেন এসেছেন স্যার? আপনার জুনিয়রকে পাঠালেই তো হয়ে যেত। তখন ভদ্রলোক বলেন যে সম্পর্কের ওপর ডিপেন্ড করে যে আমি নিজে আসবো নাকি জুনিয়রকে পাঠাবো। ওনার কথা শুনে আমরা বুঝতে পারি যে উনিও পেশায় একজন অ্যাডভোকেট। তিনি জয়াকে বলেন জয়ার উচিত তার তরফ থেকে একজন অ্যাডভোকেটকে আনা, তাহলে এই হ্যারাসমেন্টগুলো সে ডিল করে নেবে। জয়া বলে যে সে আর কাউকেই চেনে না, মৌ কিছু করলেও করতে পারে। তখন তিনি তার ভিজিটিং কার্ড দিয়ে জয়াকে বলেন যে তারা যদি কোনো উকিলের ব্যবস্থা করতে না পারে তাহলে যেন এই নাম্বারে ফোন করে। ভদ্রলোকটির কথায় ইচ্ছা না থাকলেও ইন্সপেক্টর সান্যাল জয়াকে তার ফোনটা ফিরিয়ে দিতে বাধ্য হয়। জয়া ফোনটা হাতে পেয়েই মৌকে ফোন করে সবটা জানায়। ঘটনাটা শুনে মৌ জয়াকে জানায় যে সে এক্ষুনি বোলপুরে যাচ্ছে। ওদিকে পার্থ সিনহার অ্যাডভোকেট অর্জুন জয়া সিনহা ভার্সেস পার্থ সিনহার কেসটার হাল ছেড়ে দেয়, কারণ প্রথমে তিনি জয়ার এগেনস্টে মামলা করেছিলেন, কিন্তু তারপরে জয়া যে পার্থর এগেনস্টে আরো 3টে ধারায় মামলা করে বসবে, তার মধ্যে প্রধান কারণ ভার্বাল অ্যাবিউজ, সেটা কিন্তু অর্জুন বুঝতেই পারেনি। অর্জুন এখন বুঝতেই পারছে না যে মামলাটা কি করে পার্থর ফরে যাবে। এসব শুনে পার্থ অর্জুনকেও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, যার কারণে অর্জুন তার চেম্বার থেকে পার্থকে চলে যেতে বলে এবং এই কেসটা থেকে সরে যায়।
জয়ার কথা শুনেই মৌ বোলপুরের দিকে রওনা দেয়। গাড়িতে থাকাকালীন মৌ স্নেহা নামের একজনকে ফোন করে সৌর্যর মৃত্যুর খবর জানায় এবং খুব তাড়াতাড়ি বোলপুরে চলে আসতে বলে। কিন্তু এই স্নেহা মেয়েটি কে সেটা কিন্তু আমরা এখনো জানি না। সিন শিফট হয় জয়ার বাপের বাড়িতে। জয়ার বাড়ির সবার কথোপকথনে আমরা বুঝতে পারি যে তারা সবাই জানে জয়া এখন মৌয়ের বাড়িতে আছে। সৌর্যর সাথে জয়ার বোলপুরে থাকার ব্যাপারে কেউ কিছুই জানে না, একমাত্র মৌ ছাড়া। ইন্সপেক্টর সান্যাল পার্থকে ফোন করে জানায় যে জয়াকে সৌর্যর সাথে বোলপুরের একটা রিসর্টে পাওয়া গেছে। আনফর্চুনেটলি সৌর্য মারাও গেছে, তাই পার্থকে ইমিডিয়েট একবার বোলপুরে প্রান্তিক থানায় আসতে হবে। ইন্সপেক্টরের কথাগুলো শুনে পার্থ একদম চমকে যায়। পার্থ তার কলিগকে বলে সে যখন রেস্টুরেন্টে জয়াকে প্রস্টিটিউট বলেছিল তখন তারা সবাই প্রতিবাদ করেছিল, আর জয়া যে সত্যি তাই সেটা সে প্রমাণ করে দিয়েছে। পুলিশ পার্থকে কি কি বলেছে সেই সবকিছু পার্থ তার কলিগকে জানিয়ে খুব খারাপ খারাপ কথা বলে অফিসের মধ্যেই রিয়্যাক্ট করে। এরপর পার্থ জয়ার দাদাকে ফোন করে সবটা জানিয়ে বোলপুরে চলে আসতে বলে। জয়ার বাড়িতেও এইসব শুনে সবাই চমকে যায়, কারণ তারা জয়ার বোলপুরে যাওয়ার ব্যাপারে কিছুই জানত না। ইতিমধ্যেই মৌ পৌঁছে যায় প্রান্তিক পুলিশ স্টেশনে। মৌ সৌর্যর বডি দেখতে চাইলে ইন্সপেক্টর সান্যাল মৌকে জানায় যে সৌর্যর বডি মর্গে আছে। পরের দিন সকালে সৌর্যর বডির পোস্টমর্টেম করা হবে। বডি হ্যান্ডওভারের জন্য তাদের মধ্যে কোনো একজনকে সই করে নিতে হবে, কারণ জয়া পুলিশকে জানিয়েছে যে সৌর্যর পরিবারে কেউ নেই। তখন মৌ বলে যে সে সৌর্যর পরিবারে খবর দিয়েছে, সে আসছে। মৌয়ের কথা শুনে জয়া একটু অবাক হয়ে যায়, কারণ সৌর্য বলেছিল যে তার পরিবারে আর কেউই নেই। তাহলে কে আসছে? এদিকে স্নেহা রওনা দেয় বোলপুরের উদ্দেশ্যে। ফ্ল্যাশব্যাকের সিন দেখে আমরা জানতে পারি যে স্নেহা এবং সৌর্য স্বামী স্ত্রী। কিছু বছর আগে স্নেহা প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু কোনো একটা কারণে মদ্যপ অবস্থায় স্নেহা বাচ্চাটিকে নষ্ট করে দেয়, যার কারণে স্নেহার উপর থেকে সমস্ত ভালোবাসা এবং শ্রদ্ধা উঠে যায় সৌর্যর, কারণ সৌর্য মনে প্রাণে বাচ্চাটা চেয়েছিল। এই কারণের জন্যই সৌর্য এবং স্নেহার আলাদা হয়ে যাওয়া। তারা সেপারেটেড বাট নট ডিভোর্সড। চলে যাওয়ার সময় স্নেহা সৌর্যকে বলেছিল যে সৌর্যর জীবনে যেন অন্য কেউ না আসে, যদি আসে তাহলে স্নেহার হাত থেকে তার নিষ্কৃতি নেই, কারণ সৌর্য শুধুই স্নেহার। সেটা বিয়েতে হোক, ভালোবাসায় হোক, ডিভোর্সে হোক অথবা মৃত্যুতে, সৌর্য শুধু স্নেহার। গাড়িতে বোলপুর যেতে যেতে স্নেহার পুরনো কথা মনে পড়তে থাকে। ইন্সপেক্টর সান্যাল জয়াকে জানায় যে এখনই সে স্টেশন লিভ করতে পারবে না, তাই এখানে এতক্ষণ বসে না থেকে সে লজে গিয়ে ফ্রেশ হয়ে নিতে পারে। সেখানে পুলিশ পোস্টিং করা আছে যাতে জয়া কোনোভাবেই পালাতে না পারে। আর কিছুক্ষণ পর ইন্সপেক্টর সান্যালও ওই লজে যাবে ইনভেস্টিগেশন করতে। ওই লজে ফিরে যেতে জয়ার খুব ভয় করে, কারণ ওখানেই সৌর্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। জয়ার মনে পড়ে যায় আগের দিন রাতে সে আর সৌর্য খুব ভালো সময় কাটাচ্ছিল। সৌর্য সবসময় জয়াকে তার কুণ্ঠাবোধ থেকে বেরিয়ে এসে আশার আলো দেখতে সাহায্য করত। সৌর্য জয়াকে বুঝিয়েছিল যে কিভাবে এই লজ্জার আবরণ ছেড়ে জয়া একটু একটু করে এগিয়ে যেতে পারে। রিসর্টে পৌঁছে যাওয়ার পর আগের দিন কি হয়েছিল পুরো ঘটনাটা মৌ ইন্সপেক্টরকে জানায়। মৌ বলে 2-3 দিনের জন্য জয়া মৌয়ের বাড়িতেই ছিল। রাতে গল্প করতে করতে হঠাৎই মৌ, জয়া এবং সৌর্য প্ল্যান করে যে তারা সকাল হলেই লং ড্রাইভে বেরিয়ে যাবে। সৌর্যই হুজুক তোলে বোলপুরে আসার। এক রাত কাটিয়েই তারা ফিরে যাবে, এরকমই প্ল্যান ছিল। কিন্তু হঠাৎ করেই বিকেলবেলা মৌয়ের এক পিসি অসুস্থ হয়ে পড়ায় বাধ্য হয়ে মৌকে ফিরে যেতে হয়। জয়া যেহেতু একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই মৌ প্রায় জোর করেই জয়াকে বোলপুরে থেকে যেতে বলে। ইন্সপেক্টর সান্যাল মৌয়ের কথা অতটা বিশ্বাস না করলে মৌ বলে যে তার পিসি অসুস্থ হয়ে পড়েছিল। পিস্তত দাদারা বাইরে থাকে। আয়া মৌকে ফোন করে বলে যে তার পিসিকে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করতে হবে। মৌ যদি সেই সময় চলে না যেত তাহলে অনেক অসুবিধা হয়ে যেত। ইন্সপেক্টর সান্যাল বলে, তার মানে আপনি ঘটকালি করেছেন। ইন্সপেক্টরের কথা শুনে মৌ প্রচন্ড রেগে গিয়ে বলে, এটাকে ঘটকালি বলে না, এটাকে দায়িত্ববোধ বলে।
তখন মৌ ইন্সপেক্টর সান্যালকে বলে যে তিনি যেন তার এইসব ননসেন্স কথাবার্তা বন্ধ করে। তারা তাদের বন্ধুকে হারিয়ে ফেলেছে আর ইন্সপেক্টর তাদের সাথে মশকরা করছেন। তখন ইন্সপেক্টর সান্যাল বলেন যে মশকরা তিনি ওদের সাথে করছেন না, বরং ওরাই এই সোসাইটির সাথেই মশকরা করছে। মেয়েদের স্বেচ্ছাচারিতা বেড়েই যাচ্ছে। একজন পরপুরুষের সাথে হোটেলে রাত কাটানো, ছেলেরা যেখানে সিগারেট খাওয়া কমিয়ে দিচ্ছে সেখানে মেয়েদের সিগারেট খাওয়া বেড়েই চলেছে। এরকম ভুরি ভুরি উদাহরণ তিনি দেখতে পাচ্ছেন। জয়াকে ইঙ্গিত করে ইন্সপেক্টর সান্যাল বলে, এরকম মহিলাদের দেখে তো কেউ বুঝবেই না যে এরা এরকম কাজও করতে পারে। সামনেই তার ভাইয়ের বিয়ে, এখন তো তার বাড়িতে বউ আনতেই ভয় করছে। ঠিক সেই সময় পার্থ সেখানে পৌঁছে যায়। ইন্সপেক্টর সান্যাল পার্থকে জয়া সিনহার হাজব্যান্ড বলে সম্বোধন করলে পার্থ বলে যে সে জয়ার এক্স হাজব্যান্ড। এইরকম একটা রাস্তার মেয়ের এক্স হাজব্যান্ড হতেও পার্থর নাকি গা ঘিন ঘিন করছে। ইন্সপেক্টর সান্যালের মনে হয় যে সত্যি পার্থর খুবই কপাল খারাপ যে তার বউ অন্য একজন পুরুষের সাথে বোলপুরের রিসর্টে এসে ধরা পড়েছে। পার্থ ইন্সপেক্টর সান্যালকে বলে যে তার তাড়া আছে, যা যা প্রসিডিওর আছে তিনি যেন তাড়াতাড়ি মিটিয়ে ফেলেন। তখন ইন্সপেক্টর সান্যাল বলে যে একটু ওয়েট করতে হবে, আরেকজন আসছে। পার্থ বলে কে আসছে? তখন মৌ জানায় সৌর্যর ওয়াইফ। সৌর্য বিবাহিত শুনে জয়া একটু চমকে যায়, কারণ এই কথাটা জয়ার অজানা ছিল। স্নেহা বোলপুরের রিসর্টে এসে পৌঁছায়। স্নেহাকে দেখে ইন্সপেক্টর সান্যাল বলেন তিনি এতক্ষণ শুধু মেয়েদের নিন্দা করছিলেন, এখন তো তিনি দেখছেন ছেলেরাও কম যায় না। এত সুন্দরী একজন বউ থাকতে সৌর্য কি করে একটা পরস্ত্রীর সাথে বোলপুরে এসে রাত কাটালো সেটাই তিনি ভাবতে পারছেন না। তার পার্থ এবং স্নেহার জন্য খুবই কষ্ট হচ্ছে যে তাদেরকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। বোলপুরে আসার সময় স্নেহা জানতো না যে সৌর্যর সাথে জয়া ছিল। স্নেহা ভেবেছিল যে সৌর্যর সাথে মৌ ছিল, আর মৌ যেহেতু সৌর্যর ছোটবেলার বন্ধু তাই স্নেহার মনে কোনো সন্দেহ হয়নি। কিন্তু সৌর্যর সাথে বোলপুর রিসর্টে সম্পূর্ণ অপরিচিত জয়ার থাকার কথা শুনে স্নেহা একদম চমকে যায়। জয়ার প্রতি স্নেহার ঘেন্না ভরা চোখের দিকে তাকিয়ে জয়া চোখ নামিয়ে নেয়। জয়ার দাদা বৌদি অজয় এবং চূর্ণীও বোলপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ইন্সপেক্টর সান্যাল রিসর্টের ম্যানেজারের কাছ থেকে পুরো ঘটনাটা শোনেন। রিসর্টের ম্যানেজার বলেন যে আগের দিন ওরা তিনজন দুপুর 1টার সময় ওই রিসর্টে চেক ইন করেছে। সন্ধে 6টার সময় মৌ ওখান থেকে চলে যায়। তারপর জয়া আর সৌর্য রাতের ডিনারটা রেস্টুরেন্টে না করে রুম সার্ভিস নিয়ে নিয়েছিল। ইন্সপেক্টর ম্যানেজারকে জিজ্ঞেস করে যে ওরা কটা রুম ভাড়া নিয়েছিল। তখন ম্যানেজার জানায় যে 2টো। তখন ইন্সপেক্টর বলেন 3 জনের জন্য 2টো রুম নেওয়া হয়েছিল। মৌ বলে যে সে আর জয়া একটা রুমে থাকতো, আর সেটাই তো স্বাভাবিক। মৌয়ের কথা শুনে ইন্সপেক্টর সান্যাল বলে কার জন্য কি নেওয়া হয়েছিল সেটা বোঝার তো এখন আর কোনো উপায়ই নেই। পুরোটাই তো একটা পাজল হয়ে গেছে, কারণ একটা আকস্মিক মৃত্যু কলকাতার বাইরে বোলপুরের একটা রিসর্টে এসে ঘটেছে, যেখানে 2 জন মহিলা এবং পুরুষ তাদের নিজেদের স্বামী এবং স্ত্রীকে ছেড়ে তারা একে অপরের সাথে রাত কাটিয়েছে। সন্ধে নামতে নামতে অজয় আর চূর্ণীও ওই রিসর্টে পৌঁছে যায়। ইন্সপেক্টর সান্যাল রিসর্টের ম্যানেজারের কাছ থেকে আরেকবার জানতে চায় যে ওরা ডিনারটা রেস্টুরেন্টে গিয়ে করেছিল কিনা। ম্যানেজার জানায় যে রেস্টুরেন্ট থেকে খবর নিয়ে তিনি জানতে পেরেছেন যে জয়া এবং সৌর্য ডিনারটা রুম সার্ভিস করিয়েছিল। সান্যাল জানতে চায় যে 2 জন 2 ঘরে ডিনার করেছিল কিনা। তখন ম্যানেজার জানায় যে ডিনার সার্ভ করা হয়েছিল একটা ঘরেই, তবে কোন ঘরে সেটা তাকে জেনে বলতে হবে। জয়া এবং সৌর্য রেস্টুরেন্টে গিয়ে ডিনার না করে রুম সার্ভিস নিয়ে ডিনার করায় এবং একই ঘরে ডিনার করায় সবাই ওদেরকে বাঁকা নজরে দেখতে থাকে। জয়া সবাইকে বলে যে সে রেস্টুরেন্টে গিয়ে ডিনার করতে চেয়েছিল, কিন্তু সৌর্যই বলেছিল যে রুম সার্ভিসে একই ঘরে ডিনার করে নিতে। জয়ার কথা শুনে পার্থ আবার জয়াকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করে। সেটা নিয়ে অজয় এবং পার্থর কথা কাটাকাটি শুরু হলে স্নেহা ওদেরকে থামিয়ে দিয়ে বলে যে সে একজন অ্যাডভোকেট, তাই সে জয়াকেই কিছু প্রশ্ন করতে চায়। স্নেহা জয়াকে জিজ্ঞেস করে মারা যাওয়ার সময় সৌর্য কোথায় ছিল। জয়া জানায় সৌর্য ওর নিজের রুমেই ছিল। স্নেহা জিজ্ঞেস করে ঠিক কখন সৌর্য মারা গেছে। জয়া বলে 3:30। স্নেহা বলে দুপুর 3:30, তখন তো মৌ ওখানেই ছিল। জয়া বলে না, রাত 3:30।
জয়ার কথা শুনে স্নেহা অবাক হয়ে গিয়ে বলে, রাত 3:30টার সময় সূর্য আর জয়া এক রুমেই ছিল। জয়া বলে যে সূর্য গিটার বাজাচ্ছিল আর জয়া গান গাইছিল। স্নেহা জয়ার এইসব কথা শুনে প্রচন্ড রেগে যায়, কারণ সে বিশ্বাসই করতে পারে না যে রাত 3:30টার সময় জয়া গান গাইছিল আর সূর্য গিটার বাজাচ্ছিল। স্নেহা স্পষ্ট করেই জয়াকে খুব খারাপ ইঙ্গিত করে। এতগুলো বছর ধরে জয়া পার্থর কাছ থেকেই খারাপ ভাষা শুনে অভ্যস্ত ছিল। এই প্রথম সে কোনো মেয়ের কাছ থেকেও ঠিক একই ধরনের খারাপ ইঙ্গিত এবং খারাপ ভাষা পেল। সুযোগের সদ্ব্যবহার করে পার্থ জয়া আর অজয়কেও নানা রকম ভাবে অপমান করে। বোনের কর্মকাণ্ডের জন্য অজয়ের মাথাটা হেট হয়ে যায়। খবরটা নিউজ চ্যানেলে টেলিকাস্ট করে। কলকাতার বাড়িতে বসে পার্থর মা সেই খবরটা দেখছিল। ঠিক সেই সময় শ্রুতি সেখানে চলে আসে এবং খবরটা দেখতে পায়। সেদিন রাতে ওরা সবাই বোলপুরের রিসর্টেই থেকে যায়। পার্থ আসে স্নেহার সাথে খেজুরে আলাপ জমাতে, কারণ পার্থ জানে সে যতটা জ্বলছে তার থেকে অনেক বেশি জ্বলছে স্নেহা। আর ইতিমধ্যেই পার্থ জানতে পেরে গেছে যে স্নেহাও একজন অ্যাডভোকেট। পার্থর অ্যাডভোকেট অর্জুন তো অলরেডি হাত তুলে নিয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার পার্থ সিনা কি করে ছাড়ে। তাই নানা রকম উপায়ে স্নেহার রাগটাকে আরো একটু উস্কে দিয়ে পার্থ চেষ্টা করে স্নেহাকে পার্থ লয়ার হিসেবে অ্যাপয়েন্ট করার। পার্থর কাছ থেকে স্নেহা জেনে নেয় যে বারাসাত কোর্টে ওদের ডিভোর্স কেসটা চলছে, যেটার এগেইনস্টে আবার জয়া পার্থর বিরুদ্ধে ভার্বাল অ্যাবিউজের কেস এনেছে। রিসর্টের রুমে এসে মৌ জয়ার ওপর ক্ষোভ প্রকাশ করে যে কেন ওরা একই ঘরে ডিনার করেছিল। মৌ জানত যে সূর্যর জয়াকে পছন্দ, তাই মৌ জয়াকে জিজ্ঞেস করে যে সত্যি কি ওদের মধ্যে কিছু হয়নি। মৌয়ের কাছ থেকেও এই কথাটা শুনে জয়া বুঝতে পারে যে তাকে কেউই বিশ্বাস করছে না। স্নেহা ওর জুনিয়রকে ফোন করে বলে বারাসাত কোর্টে জয়া সিনহা ভার্সেস পার্থ সিনহার কেসটা সব ডিটেলস সে চায়। কালকেই সে সূর্যর বডি দাহ করে ফিরবে। তার মধ্যেই তার কাছে যেন কেসের সব ডিটেলস পৌঁছে যায়। জয়ার মনে পড়ে যে আগের দিন রাত্রে সূর্য তাকে বলেছিল যে অতীতে কোনো দাগ লেগে আছে, কোনো কষ্ট লুকিয়ে আছে, চেষ্টা করা উচিত সেই অতীতকে ভুলে যেতে। সূর্য পেরেছে, জয়াও পারবে। রিসর্টের বাগানে বসে বসে জয়া সূর্যর কথাই ভাবছিল। ঠিক সেই সময় চূর্ণী সেখানে আসে। বিশ্বাসের কোনো কাঁধ না পেয়ে জয়া চূর্ণীকে জড়িয়ে ধরে, কারণ জয়া জানত যে চূর্ণী সবার এগেইনস্টে গিয়ে সবসময় জয়ার পক্ষেই দাঁড়াবে। কিন্তু এইবার চূর্ণীও জয়ার পাশ থেকে সরে যায়, কারণ চূর্ণীরও মনে হয় কোনো অ্যাফেয়ার না থাকলে কেউ এক কথায় একটা পরপুরুষের সাথে বোলপুরের রিসর্টে এসে রাত কাটাতে পারে না। চূর্ণীর খুব খারাপ লাগছে, কারণ সে এতদিন সবার এগেইনস্টে গিয়ে জয়ার পক্ষে দাঁড়িয়েছিল, কিন্তু আজ আর সে নিজেও জয়ার পক্ষ নিতে পারছে না। মন থেকে তার ইচ্ছাও করছে না। আর তাছাড়া জয়ার জন্য তার স্বামীকে সবার সামনে যেভাবে মাথা নিচু করতে হলো, সেই কারণে তো চূর্ণী আরোই জয়ার পাশে থাকতে পারবে না। শ্রুতিকে ওর স্কুলের বন্ধুদের কাছে ওর মা আর বাবাকে নিয়ে অনেক কথা শুনতে হয়, যার কারণে শ্রুতির মনেও অনেক মেন্টাল প্রেশার তৈরি হয়। পরের দিন সূর্যর পোস্টমর্টমের পর বডি হ্যান্ডওভার করে দিলে ওরা সূর্যকে দাহ করে। সেই সময় পার্থ স্নেহাকে গিয়ে আবার বলে যে স্নেহার জন্য তার খুবই খারাপ লাগছে। ছলে বলে কৌশলে পার্থ স্নেহাকে তার ভিজিটিং কার্ডটা দিতে বলে। তবে স্নেহারও এই কেসটা নেওয়ার পার্থর থেকেও বোধহয় বেশি ইচ্ছা ছিল। স্নেহা পার্থকে ওর ভিজিটিং কার্ডটা দিয়ে দেয়। শ্রুতি ওর স্কুল থেকে পার্থকে বারবার ফোন করে, কিন্তু পার্থ ফোনটা কেটে দেয়। পার্থ চলে যাওয়ার সময় অজয়কে টোন করে বলে, তোমাদের নতুন জামাই তো ফসকে গেল। পার্থর কথা শুনে রেগে গিয়ে অজয় তখনই চূর্ণীকে নিয়ে ওখান থেকে চলে যেতে চায়। চূর্ণী অজয়কে জিজ্ঞেস করে যে জয়া কি তাদের সাথে যাবে না। তখন অজয় রেগে গিয়ে বলে, জয়া তো তাদের সাথে আসেনি, তাদের ইচ্ছেতেও আসেনি, তাই ফিরে যাওয়ার দায়িত্বটাও জয়া নিজেই বুঝে নেবে। স্নেহার মনে পড়ে যায় যে চলে যাওয়ার দিন স্নেহা সূর্যকে বলেছিল সূর্য শুধুই স্নেহার। সূর্য মারা গেলেও সূর্য শুধু স্নেহারই থাকবে, আর সূর্যর জীবনে যদি অন্য কেউ আসে তাকে স্নেহা কোনোদিনও ছেড়ে দেবে না। সূর্যর অস্থি ভাসিয়ে দিয়ে স্নেহা ঘেন্না ভরা নজরে জয়ার দিকে তাকায়।
জয়ার মনে পড়ে যায় যে আগের দিন রাত্রে সূর্য তাকে বলেছিল সবকিছুতে এভাবে ভয় পাওয়া উচিত নয়। ফেরার সময় মৌ জয়াকে বলে যে অমর্ত্য সেনগুপ্ত একজন বিখ্যাত লয়ার। মৌ খবর নিয়ে জানতে পেরেছে অমর্ত্য সেনগুপ্ত হলো সেই ভদ্রলোক যাকে আমরা প্রান্তিক পুলিশ স্টেশনে দেখেছিলাম, যার কথা ইন্সপেক্টর সান্যাল জয়াকে তার ফোনটা ফেরত দিয়েছিল। তাই মৌ ঠিক করে যে জয়ার কেসটা থামানো যাবে না। অমর্ত্য সেনগুপ্ত যখন নিজে থেকেই ওদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন, তখন ওদের উচিত ওনাকে দিয়েই এই কেসটা এগিয়ে নিয়ে যাওয়া। শ্রুতি স্কুল থেকে ফিরে তার ঠাম্মাকে জিজ্ঞেস করে যে তার বাবা এখনো কেন বাড়িতে ফেরেনি, শ্রুতির টিউশন ব্যাগটা কে গুছিয়ে দেবে। তখন শ্রুতির ঠাম্মা তাকে বলে যে তার বাবা কেন টিউশন ব্যাগ গুছিয়ে দেবে, টিউশন ব্যাগ তো শ্রুতির নিজেই গোছানো উচিত। শ্রুতি তখন স্কুলের ব্যাগ থেকে টিফিন বার করে টিফিনটা ডাস্টবিনে ফেলে দেয়। এটা দেখে পার্থর মা শ্রুতিকে বলে যে সে টিফিনগুলো ফেলে দিল কেন। তখন শ্রুতি বলে তার খাবারটা মিষ্টি হয়েছিল। তার মা খাবারে মিষ্টি দেওয়ার আগে শ্রুতির খাবারটা তুলে রাখত, কারণ শ্রুতি মিষ্টি খাবার খায় না। এটা শুনে শ্রুতির ঠাম্মা প্রচন্ড রেগে যায়। তিনি বলেন ওরকম মায়ের তো এরকমই মেয়ে হবে। শ্রুতি দু এক কথা বলাতে তার ঠাম্মা শ্রুতিকে একটা চড় মেরে বসে। এই সবকিছু ঘটনায় শ্রুতি প্রচন্ড কষ্ট পায়। সিজন 1-এ আমরা দেখেছিলাম একদিন সূর্য জয়াকে তাদের বাড়িতে ছাড়তে আসার সময় টিয়া ওদের একটা ছবি তুলে রেখেছিল। আজকে সুযোগের সদ্ব্যবহার করে টিয়া ওই ছবিটা তার মাকে দেখায়। টিয়ার মা ছবিটা দেখে বলে টিয়া যেন এই ছবিটার ব্যাপারে কাউকে কিছু না জানায়। স্নেহা ওর জুনিয়রের কাছ থেকে পুরো কেসের ডিটেলসটা জেনে নেয়, যে প্রথমে পার্থ সিনহাই জয়ের এগেনস্টে কেস করেছিল মেন্টাল আনস্টেবিলিটি, ডোমেস্টিক ভায়োলেন্স ওভার ডটার। সেই কারণে পার্থ সিনহা জয়া সিনহাকে ডিভোর্স দিতে চেয়েছিল এবং তার মেয়ের ফুল কাস্টাডি চেয়েছিল। কিন্তু তারপর জয়া সিনহাই পার্থর এগেনস্টে ভার্বাল অ্যাবিউজের কেস নিয়ে আসে, যার ফলে পুরো কেসটাই ঘুরে যায় আর সাক্ষীরা পার্থর এগেনস্টে চলে যায়। পার্থ ওর মাকে বলে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। জয়ার চরিত্রে এখন যা দাগ লেগে গেছে তাতে পার্থর ভার্বাল অ্যাবিউজ ধোপে টিকবে না। পার্থর মা পার্থকে বলে ওর অ্যাডভোকেট অর্জুন তো লড়বে না, তাহলে পার্থর হয়ে কেসটা লড়বে কে? তখন পার্থ বলে খেলা এখন পুরো জমে গেছে, কারণ পার্থ বুঝতে পারছে যে স্নেহার ভেতর যে আগুনটা জ্বলছে সেই আগুনটাকে খুব সহজেই পার্থ এনক্যাশ করতে পারবে। ওদিকে স্নেহা ওর জুনিয়রের সাথে প্ল্যান করতে থাকে যে সে জানে সূর্য কিভাবে কেস লড়ে, তাই সূর্য এরপর যা যা করবে ভেবেছিল ওদেরকে ঠিক তার উল্টো চালটা চালতে হবে। যেন তেন প্রকারে হোক জয়া সিনহাকে স্নেহার রাস্তায় টেনে নামাবেই। আর পার্থও স্নেহার এই জ্বলনটা বুঝতে পেরে আনন্দে মশগুল হয়ে আছে, কারণ সে বুঝতে পারছে পুরো ব্যাপারটা তার ফরেই যাচ্ছে। পার্থর মা পার্থকে বলে আজকে শ্রুতি খুব অসভ্যতা করছিল, তাই তিনি বাধ্য হয়ে শ্রুতিকে একটা থাপ্পড় মেরেছেন। বাচ্চাদের একটু আধটু শাসন করতে হয়। পার্থ যদি তার বাবার হাতের ওই রকম মার না খেত তাহলে কি আজকে সে যা হতে পেরেছে সেটা হতে পারত? কিন্তু দর্শককে অবাক করে দিয়ে পার্থ বলে বাবার হাতের মার কি পার্থ একাই খেয়েছে? পার্থর কথা শুনে আমরা যেটার ইঙ্গিত পাই সেটা হলো পার্থর বাবাও পার্থর মায়ের ওপর ফিজিক্যাল টর্চার করত। জয়া বাড়ি ফিরে এলে সবাই ওকে ইগনোর করতে থাকে। জয়ার দাদা জয়াকে বুঝিয়ে দেয় এটা আর জয়ার বাড়ি নয়, এটা তার দাদার বাড়ি, তাই এখানে থাকতে গেলে জয়ার এই স্বেচ্ছাচারিতা চলবে না। তার দাদা যেভাবে চায় জয়াকেও সেভাবেই থাকতে হবে। জয়া এটা ভেবে অবাক হয় যে ছোট থেকে সে যে বাড়িতে বড় হলো আজকে আর সেটা তার নিজের বাড়ি নয়। এসব দেখে জয়ার মা খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায়। জয়া ওয়াশরুমে গিয়ে শাওয়ার চালিয়ে কান্নায় ভেঙে পড়ে। শ্রুতির মনে পড়ে যায় যে জয়া যখন তার মাথায় হাত বুলিয়ে দিত তখন শ্রুতি একবার বলেছিল জয়ার হাতে নাকি একটা কেমন যেন গন্ধ। জয়া বলেছিল যে কাজ করা হাতে এরকম গন্ধ হয়, সে তো ময়শ্চারাইজার লাগিয়েছে। আর আজকে শ্রুতি তার মাকে মিস করে সেই ময়শ্চারাইজারের গন্ধটাই শুকতে থাকে। পরের দিন সকালে পার্থ স্নেহাকে ফোন করে বলে যে সে চায় যে পার্থ আর জয়ার কেসটা স্নেহা টেক ওভার করুক। স্নেহা তো এতক্ষণ এই ফোনটারই অপেক্ষা করছিল, কিন্তু সে এমন ভান করে যে তার কাজের খুবই প্রেশার আছে, তাই কোনো মতে সে পরের দিন সন্ধেবেলায় পার্থকে টাইম দিতে পারবে।
পার্থ বুঝতে পারে যে স্নেহার এই কেসটা নেওয়ার 16 আনা ইচ্ছে আছে। সে শুধু পার্থকে একটু নাচাচ্ছে। জয়া ওর অসুস্থ বাবাকে খাইয়ে দিতে দিতে বলে ছোটবেলা সেই পায়রার গল্পটা আরেকবার বলতে। তখন জয়ার বাবা জয়াকে বলে, যে কোনো পাখির একটাই গল্প, উড়তে শিখতে হবে। জয়া যদি খাঁচা থেকে না বেরোয় তাহলে উড়তে শিখবে কি করে? জয়া বুঝে যায় যে তার বাবা তাকে কি বলতে চাইছে। জয়া মৌকে বলে যে এবার থেকে সে একা থাকতে চায়, সেই কারণে তার মৌয়ের সাহায্য দরকার। মৌ জয়াকে তার সাথে তার বাড়িতেই থাকতে বলে, কিন্তু জয়া বলে যে সে আর কারোর সাথে থাকতে চায় না, একা থাকতে চায়। জয়ার কথাটা বুঝতে পেরে মৌ বলে যে তার একটা 1 BHK ফ্ল্যাট পড়েই আছে। সে ভেবেছিল তার প্রেজেন্ট ফ্ল্যাটের মামলাটা শেষ হয়ে যাওয়ার পর ওই 1 BHK ফ্ল্যাটটা সেল আউট করে কিছু একটা ব্যবস্থা করবে, কিন্তু এখন যখন সেটা হচ্ছে না তাই জয়া এখন সেখানে থাকতেই পারে। মৌ জয়াকে আশ্বাস দেয় যেহেতু জয়া কখনো একা থাকেনি তাই প্রথম কদিন সে সবকিছু গুছিয়ে দেবে। জয়া মৌকে জিজ্ঞেস করে যে মৌয়ের জয়ার ওপর রাগ হয় না? মৌয়ের মনে হয় না যে সূর্য চলে গেল শুধুমাত্র জয়ার কারণেই? তখন মৌ বলে যে সে তার সবথেকে ছোটবেলার বন্ধুকে হারিয়ে ফেলেছে, এর জন্য তার অবশ্যই প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু তার জন্য সে জয়াকে কেন দায়ী করতে যাবে? সূর্যর হার্ট অ্যাটাক তো অন্য কারোর জন্য হয়নি। ওদিকে টিয়া পার্থকে ফোন করে দেখা করতে চায়। টিয়া বলে যে তার কাছে এমন কিছু আছে যেটাতে পার্থর সুবিধা হবে। টিয়া পার্থর সাথে একটা ক্যাফেতে দেখা করতে চায়। পার্থও তাতে রাজি হয়। মৌ আর জয়া অমর্ত্য সেনগুপ্তের চেম্বারে যায়। সেখানে অমর্ত্য সেনগুপ্ত মৌ আর জয়াকে কি খাবে সেটা জিজ্ঞেস করাতে জয়ার মনে পড়ে যায় এইরকম একদিন সূর্যও তাকে জিজ্ঞেস করেছিল যে সে কি খাবে। তখন জয়া বলেছিল মৌ যা খাবে সেও তাই খাবে। তখন সূর্য জয়াকে বলেছিল যে জয়া কি খাবে সেটা কিন্তু জয়ারই জানা উচিত, এই দায়িত্বটা অন্য কারোর উপর তুলে দেওয়া উচিত নয়, নিজের কথাটা নিজেকেই বলতে হয়। বহু বছর ধরে যেহেতু পার্থ জয়াকে দাবিয়ে দিয়ে রাখত তাই জয়ার কোনো নিজস্ব কথাই ছিল না। সূর্যর সাথে মিশার পর জয়া নিজের কথাটা বলতে শিখেছে, তাই আজকে সে জোর গলায় অমর্ত্য সেনগুপ্তকে বলল যে সে চা নয় কফি খাবে। আমরা বুঝতে পারি সূর্য জয়ার মধ্যে অনেকটাই পরিবর্তন এনেছে। অমর্ত্য সেনগুপ্ত ওদের কাছ থেকে সব কেসের ডিটেলসটা জেনে নেয়। মৌ অমর্ত্য সেনগুপ্তকে বলে যে স্নেহা সন্দেহ করছে সূর্য আর জয়ার একটা অ্যাফেয়ার ছিল, আর মৌ বুঝতে পারছে যে পার্থ এই সুযোগে সদ্ব্যবহার করবে। অমর্ত্য সেনগুপ্ত ওদেরকে আশ্বাস দেয়। জয়া ওনাকে জিজ্ঞেস করে যে ওনার রেমুনারেশন কত, কারণ এই মাস থেকে জয়া একা থাকবে আর সে একটা ছোট্ট এনজিওতে চাকরি করে, তাই অমর্ত্য সেনগুপ্তর মতো বিখ্যাত লয়ারকে সে অ্যাফোর্ড করতে পারবে কিনা সেটা তার জানা নেই। অমর্ত্যবাবু ওদেরকে বলেন ওরা যখন এখানে এসে পড়েছে তখন ওনাকে অ্যাফোর্ড তো জয়াকে করতেই হবে, ঠিক সময়ে উনি সবকিছু জানিয়ে দেবেন। অমর্ত্যবাবুর কথা শুনেই আমরা বুঝতে পারি টাকাটা তার কাছে কোনো বড় ব্যাপার নয়, মানুষ হিসেবে তিনি খুবই ভালো। পার্থ স্নেহার চেম্বারে আসে। স্নেহা পার্থকে বলে জয়ার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার পার্থর জন্য একটা স্ট্রং পয়েন্ট, কিন্তু বোলপুর ছাড়াও আরো কোনো প্রমাণ পেলে ভালো হতো। পার্থ তখন স্নেহাকে বলে যে পার্থ আর ওর বন্ধুরা একদিন জয়া আর সৌর্যকে একটা রেস্টুরেন্টে দেখেছিল। স্নেহা বলে যে পার্থকে তার বন্ধুদেরকে দিয়ে সাক্ষী দেওয়াতে হবে। সেটা শুনে পার্থ একটু ইতস্তত করে, কারণ সে ঠিক বুঝতে পারে না তার বন্ধুরা এটা সাক্ষী দেবে কিনা। স্নেহা পার্থকে বলে এই সময় যেন পার্থ কোনো আননোন মহিলার সাথে বাইরে দেখা না করে। তখন পার্থ স্নেহাকে বলে যে জয়ার বোন টিয়া কালকে সন্ধেবেলায় পার্থর সাথে দেখা করতে চেয়েছে। তখন স্নেহা বলে এসবের কোনো প্রশ্নই ওঠে না, দরকার পড়লে পার্থ যেন টিয়াকে তার বাড়িতে ডেকে নেয়। স্নেহার কথা মতো পার্থ টিয়াকে ফোন করে জানায় টিয়া যেন বাড়িতে এসে দেখা করে, কারণ পার্থ বাইরে দেখা করতে পারবে না। মৌ জয়াকে নিয়ে সেখানে আসে যেখানে এবার থেকে জয়া থাকবে। ঘরটা অনেক দিন ধরে বন্ধ পড়ে থাকায় খুবই অগোছালো ছিল। মৌ জয়াকে বলে যে সে সবকিছু পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করবে। মায়ের বারণ সত্ত্বেও টিয়া পার্থর বাড়িতে এসে সেই ছবিটা পার্থর হাতে তুলে দেয়। পরের দিন সকালে সবাই বুঝতে পারে যে জয়া বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ির কাজের মেয়ে এসে বলে যে জয়ার বাবা জানিয়েছে যে তার মেয়ে তাকে বলেই বাড়ি ছেড়ে গেছে।
চূর্ণী জয়াকে ফোন করলে জয়া ফোনটা কেটে দেয়। নেক্সট কেসের ডেটে স্নেহা প্রথমেই ডেকে নেয় জয়ার সাইকোলজিস্ট মিসেস বন্দ্যোপাধ্যায়কে। কথার মারপ্যাচে স্নেহা তার কাছ থেকে আদায় করে নেয় যে জয়া মেন্টালি পুরোপুরি সুস্থ ছিল না। জয়ার সাইকোলজিস্ট অন্য কিছু বলার চেষ্টা করলেও স্নেহা সেগুলোতে বাধা দেয়। বিচারক অমর্ত্য সেনগুপ্তকে জিজ্ঞেস করে যে তিনি সাইকোলজিস্টকে কোনো প্রশ্ন করতে চান কিনা। তখন অমর্ত্য সেনগুপ্ত জানায় যে সাইকোলজিস্ট ম্যাডামকে তার কোনো প্রশ্ন করার নেই, কারণ তিনি কেসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, পেছনের দিকে নয়। জয়ার মনে পড়ে যায় অমর্ত্য সেনগুপ্ত তাকে বলেছে এই কেসে জেতার রুল নাম্বার 1 ঠান্ডা থাকতে হবে। প্রতিপক্ষ যতই উত্তেজিত করার চেষ্টা করুক, জয়া যেন উত্তেজিত না হয়, কষ্টও না পায়, কারণ প্রতিপক্ষর কাজই হলো জয়াকে সর্বশান্ত করে দেওয়ার চেষ্টা করা। নতুন করে জয়ার আর কিছুই হারাবার নেই। বিয়ে গেছে, সংসার গেছে, সন্তান বলেছে তার সাথে থাকবে না, বাপের বাড়িটাও গেছে। নিঃস্ব হয়ে খেলার মজা কিন্তু একদম আলাদা। যেহেতু নতুন করে আর কিছুই হারাবার নেই, তাই জয়ার আর ভয় পাবারও কিছু নেই। স্নেহা ওই বোলপুর রিসর্টের ম্যানেজারকেও সাক্ষী হিসেবে কোর্টে নিয়ে আসে। তার কথার মাধ্যমে স্নেহা কোর্টকে বোঝাতে চায় যে সেদিন রাত্রে জয়া আর সূর্য একই রুমে ছিল, তারা একই সাথে রাত কাটিয়েছে। যেখানে কিনা জয়ার পার্থর সাথে ডিভোর্সের মামলা চলছে, সেখানে জয়া কি করে একজন পর পুরুষের সাথে বোলপুরের একটা রিসর্টে গিয়ে রাত কাটাতে পারে। জয়া যে চারিত্রিকভাবে ভালো নয়, স্নেহা আদালতের কাছে সেটাই প্রমাণ করতে চায়। তাছাড়া সাইকোলজিস্ট ম্যাডামের থেকে স্নেহা কথা আদায় করে নিয়েছে যে জয়া কমপ্লিটলি মেন্টালি স্টেবল ছিল না। স্নেহা বলতে চায় জয়া সিনহা মানসিকভাবে পুরোপুরি সুস্থ না থাকলেও এই সব পরকীয়ার ব্যাপারে কিন্তু তিনি সবকিছু ঠিকভাবেই করেছেন। স্নেহা বারবার জয়াকে প্রস্টিটিউট আখ্যা দেয়। স্নেহা আদালতকে বলে একজন স্বামী যখন তার স্ত্রীর পরকীয়ার ব্যাপারে জেনে রাগের মাথায় তার স্ত্রীকে প্রস্টিটিউট যদি বলেও থাকে, তাহলে কি সেটা ভার্বাল অ্যাবিউজের মধ্যে পড়ে? সেদিন কোর্টের শেষে পার্থ স্নেহার চেম্বারে যায়। পার্থ স্নেহাকে টিয়ার পাঠানো ছবিটা দেয়। স্নেহা বলে এই ছবিটা তো পার্থর তাকে আগেই দেওয়া উচিত ছিল। তখন পার্থ জানায় যে আগের দিন সন্ধেবেলায় টিয়া এই ছবিটা পার্থকে দিয়েছে, তখন আর সে স্নেহাকে সেটা পাঠায়নি। স্নেহা বলে এরপর থেকে পার্থ যা যা পাবে ইনস্ট্যান্টলি যেন সেটা স্নেহাকে পাঠায়। স্নেহা পার্থর কাছে জানতে চায় যে জয়া এখন কোথায় থাকে। পার্থ বলে যে টিয়ার কাছ থেকে সে জানতে পেরেছে যে জয়া তার বাপের বাড়ি ছেড়ে এখন অন্য কোথাও একটা থাকে। স্নেহা পার্থকে জয়ার অ্যাড্রেসটা জোগাড় করে দিতে বলে। পার্থ বলে এই অ্যাড্রেসটা কি স্নেহার কেসের কাজে লাগবে? পার্থর কথা শুনে স্নেহা রেগে যায়। স্নেহা বলে জয়ার অ্যাড্রেস তার কেসের কাজ ছাড়া আর অন্য কি কাজে লাগতে পারে? তখন পার্থ বলে আপনি অযথা রাগ দেখাচ্ছেন কেন? কেস ছাড়াও যে আপনার জয়ার অ্যাড্রেস নেওয়ার অন্য কোনো কারণ থাকতে পারে সেটা তো আমরা দুজনেই জানি। পার্থর কথা শুনে স্নেহা প্রচন্ড রেগে যায়। স্নেহা বলে যে পার্সোনাল আর প্রফেশনকে সে সবসময় অনেক দূরে রাখে। পার্থ নিজের দরকারে যেচে পড়ে কিন্তু স্নেহার কাছে এসেছে, স্নেহা পার্থর কাছে যায়নি, বরং সে দয়া করে পার্থর কেসটা নিয়েছে। স্নেহা এটাও বলে যে পার্থ আর সূর্য এক নয়, স্নেহার আর জয়ার মধ্যেও আকাশ পাতাল তফাৎ। তাই পার্থ যেন দুটো ইকুয়েশন গুলিয়ে না ফেলে। অমর্ত্য সেনগুপ্ত জয়াকে শক্ত হতে বলে। তিনি বলেন কাউকে যদি কেউ আঘাত করে সেই আঘাত অন্যের মাধ্যমে ফিরে আসবে, এটা কি হয়তো কর্মফল বলে। জয়া বলে যে সে খুব ক্লান্ত, সে আর পারছে না। তখন অমর্ত্যবাবু বলেন যে পারছি না বলা চলবে না। অমর্ত্যবাবুর মেয়ে অনেক বছর ধরে ক্যান্সারে ভুগেছেন। কেমো নিতে নিতে শরীর শেষ হয়ে যাওয়া সত্ত্বেও সে কোনোদিনও বলেনি যে সে পারছে না। লড়াইটা শেষ অবধি করে যেতেই হবে। অমর্ত্যবাবু জয়াকে বলেন যে জয়া যেন আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি পারবো। মৌ জয়াকে তার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে ওখান থেকে চলে যায়। আজকে এই ফ্ল্যাটে জয়ার প্রথম দিন। মৌ চলে যাওয়ার পর জয়া ওর ফ্ল্যাটের বারান্দায় এসে দাঁড়িয়ে দেখে নিচে কয়েকজন ছেলে ক্যারাম খেলছে। তাদের ইঙ্গিত দেখে জয়া বুঝতে পারে যে পাড়াটা খুব একটা সেফ নয়। জয়া একা থাকছে বুঝতে পেরে ছেলেগুলো ক্রমাগত তাকে টিজ করতে থাকে। পার্থ ঘরে বসে ড্রিঙ্ক করছিল। শ্রুতি এসে তাকে বলে যে তার প্রজেক্টের জিনিসগুলো পার্থ এনেছে কিনা।
পার্থ জানায় যে সে ভুলে গেছে, কাল আনবে। শ্রুতি চলে যাওয়ার পর পার্থর মা পার্থকে ডাকতে আসে, কারণ তারা খাবার বেড়ে বসেছিল, কিন্তু পার্থ তার ঘরে বসে ড্রিঙ্ক করেই যাচ্ছিল। পার্থর মা তাকে দুটো কথা বলায় পার্থ তার মাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে, কারণ পার্থর এটাই স্বভাব। ছেলের মুখে এই ধরনের নোংরা কথা শুনে পার্থর মা বলে, তুমি কি ভাবছো বউয়ের সাথে যে নোংরা ভাষায় কথা বলা যায়, মায়ের সাথেও তুমি সেই ভাষাতেই কথা বলবে? তখন পার্থ তার মাকে বলে, তার মানে তুমিও আজ এসে ভার্বাল অ্যাবিউজের কথা বলছো? বাবা যখন তোমাকে প্রত্যেকদিন মারধর করত আর অকথ্য ভাষায় গালিগালাজ করত, তখন তোমার এই ভার্বাল অ্যাবিউজ কোথায় ছিল? আমরা বুঝতে পারি পার্থর এই নোংরা স্বভাব তার রক্তে আছে। ওদিকে পাড়ার ছেলেগুলো জয়াকে ক্রমাগত উত্ত্যক্ত করতে থাকে, এমনকি ওর বারান্দায় বোতল ছুঁড়ে মারে। ভয় পেয়ে জয়া সমস্ত ঘরের লাইট জ্বালিয়ে লিভিং রুমে সোফাতে শুয়ে থাকে। পরের দিন ওই পাড়ার একজন মহিলা জয়াকে অফিসে যেতে দেখে বলে যে সে নতুন ভাড়া এসছে কিনা। তখন জয়া জানায় যে সে ভাড়াটে নয়, এটা তার একটা দিদির বাড়ি। তখন মহিলা বলে, আসলে পাড়ায় নতুন ভাড়াটে এলে তাদের খুব চিন্তা হয়, ভাড়াটেরা পাড়া নষ্ট করে কিনা। তখন সেখানে ওই ছেলেগুলোও দাঁড়িয়েছিল। জয়া ওই ছেলেগুলোকে শুনিয়ে মহিলাকে বলে, এই পাড়াটা অলরেডি সেফ নয়, ভাড়াটেরা এসে নতুন করে কি নষ্ট করবে। এই প্রথম জয়া কারোর মুখের ওপর জবাব দেয়। নেক্সট কেসের ডেটে স্নেহা অজয়কে কাঠগোড়ায় ডাকে। অজয়ের কাছ থেকে স্নেহা সেই দিনের কথা আদায় করে নেয় যেদিন পার্থ আর অজয় প্রথম জয়াকে সরকারি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছিল, যেখানের পরিবেশ থেকে জয়া পাগলের মতো দৌড়ে পালিয়ে গেছিল। পুরো ঘটনাটায় সেদিন জয়ার একটা প্যানিক অ্যাটাকও হয়েছিল। স্নেহা চূর্ণীকে জিজ্ঞেস করে যে জয়া বোলপুরে যাওয়ার কথাটা চূর্ণীকে জানিয়েছিল কিনা। চূর্ণীর কাছ থেকে জানা যায় যে তারা এই ব্যাপারে কিছুই জানতো না। এরপর স্নেহা জয়াকে কাঠগোড়ায় ডেকে বলে, একজন মানুষ কখন তার বাড়ির লোকের কাছ থেকে সবকিছু লুকিয়ে যায়, যখন সে অবৈধ বা অন্যায় কিছু একটা করতে চলেছে। জয়া বলে যে তার লুকোবার কিছুই ছিল না, কিন্তু হঠাৎ করেই এই প্ল্যান হওয়াতে সবাইকে তার বলা হয়ে ওঠেনি। জয়ার কথা শুনে স্নেহা বলে, হঠাৎ করে কি করে এটা হতে পারে, কারণ জয়া তো আগে হঠাৎ করে কিছুই করেনি। জয়া তো শান্ত, নম্র, ভীতু। হঠাৎ করে বোলপুর চলে যাওয়ার মতো কাজ আগে তো জয়া কখনো করেনি, আর সেই সেরকম মেয়েও নয়। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে জয়া প্ল্যান করে সৌর্যর সাথে বোলপুরে গেছিল, আর মৌমিত্র ওদের মাঝখানে থাকবে না বলেই সেখান থেকে চলে গেছিল। এরপর স্নেহা টিয়ার পার্থকে দেওয়া ছবিটা আদালতে পেশ করে। স্নেহা বলে, বারবার তাদেরকে একসাথে দেখা গেছে, কখনো রেস্টুরেন্টে বা কখনো বাড়িতে ছাড়তে এসে। জয়া বুঝতে পেরেছিল যে পার্থর সাথে বিয়েটা আর বাঁচানো যাবে না, তাই সে সৌর্যকে ক্যাপচার করার চেষ্টা করে। স্নেহা জয়াকে উদ্দেশ্য করে বলে যে এই ধরনের পরগাছা মহিলারা পুরুষের ছায়া ছাড়া বাঁচতেই পারে না। স্নেহার কথা শুনে অমর্ত্য সেনগুপ্ত অবজেকশন জানায়। বিচারক স্নেহাকে এই ধরনের ভাষা ব্যবহার করতে বারণ করেন। স্নেহা বলে যে সে তার ভাষা প্রয়োগের জন্য দুঃখিত, কিন্তু সত্যি এইটাই। স্নেহা আদালতকে বারবার এটাই বলতে চায় যে জয়া সিনহা মেন্টালি আনস্টেবল কিন্তু চরিত্রহীন একটা মহিলা। এরপর অমর্ত্য সেনগুপ্ত জয়াকে প্রশ্ন করে যে তার বয়স কত। জয়া জানায় 38। তিনি জয়াকে জিজ্ঞেস করেন যে জয়া অফিসে একা যাতায়াত করে কিনা, মেয়েকে কখনো স্কুলে পৌঁছে দিয়েছে কিনা। জয়া জানায় যে সে তার অফিসে বেশিরভাগ সময় একাই যাতায়াত করে, কয়েকবার সে মেয়েকে স্কুলে পৌঁছেও দিয়েছে। অমর্ত্য সেনগুপ্ত বিচারককে বলে, আজকের দিনে দাঁড়িয়ে একজন 38 বছরের মহিলা যিনি কিনা চাকরি করেন, অফিসে একা যাতায়াত করেন, মেয়েকে ছাড়তে স্কুলে যান, তিনি যদি অপোনেন্ট উকিলের কথা অনুযায়ী হঠাৎ করেও প্ল্যান করে বোলপুরে দুজন বন্ধুর সাথে বেড়াতে যানও, তাতে কি এমন ক্ষতি হয়ে যেতে পারে? তখনই কেন তাকে ফোন করে সবাইকে জানাতে হবে যে তিনি কি করতে চলেছেন? এই সমাজে ছেলেদের তো পদে পদে ফোন করে বাড়িতে সবকিছু জানাতে হয় না, তাহলে মেয়েদের ক্ষেত্রে এই নিয়মটা কেন হবে? আর যদিও বা সে বাড়িতে কিছু না জানিয়েও থাকে, তাহলেই বা এটা কেন ধরে নেওয়া হবে যে সেখানেই কিছু রহস্য আছে, একটু পরকীয়ার গন্ধ পাওয়া যাচ্ছে?
স্নেহা রয় যে ছবিটি আদালতে পেশ করেছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে সূর্য হয়তো কোনোদিন জয়াকে বাড়িতে ছাড়তে এসে পাশাপাশি দাঁড়িয়ে গল্প করছে। তাহলে কি স্নেহা রয় একজন মহিলা হয়ে বলতে চাইছেন যে একজন পুরুষ এবং একজন নারী পাশাপাশি দাঁড়িয়ে গল্প করা মানেই তারা প্রেমিক প্রেমিকা, তাদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে? তিনি অবাক হয়ে যাচ্ছেন এটা ভেবে যিনি এই ছবিটা তুলেছেন তার মানসিকতা কি। আজকের দিনে দাঁড়িয়েও যদি কোনো মহিলাই মহিলাকে এইভাবে দেখে তাহলে সমাজ তাকে কি নজরে দেখবে? অমর্ত্য সেনগুপ্তর সওয়াল জবাবে স্নেহা আর টিয়া একটু ইতস্তত বোধ করে। কোর্টের বাইরে স্নেহা আর জয়া আবার মুখোমুখি হয়। জয়া অমর্ত্যবাবুকে বলে শুধুমাত্র মেয়ের জন্যই সে এই লড়াইটা টেনে নিয়ে যাচ্ছে, না হলে সে সত্যি আর পারছে না। প্রত্যেকদিন কোর্টে এইভাবে অপমানিত হওয়াটা সত্যি আর সে সহ্য করতে পারছে না। অমর্ত্যবাবু বলেন এখনো অনেক লড়াই বাকি, অ্যালুমিনিটা তো নিতেই হবে। যদি সে মেয়েকে পেয়েও যায়, মেয়ে যদি জয়ার সাথে থাকতে রাজিও হয়ে যায়, তাহলেই বা সে সব খরচ টানবে কি করে? শ্রুতির পড়াশোনার তো একটা হিউজ খরচ আছে, সেটা সে কি করে জোগাড় করবে? তাই অ্যালুমিনির চেষ্টা তাদের করতেই হবে। অমর্ত্যবাবু জয়ার কাছ থেকে জয়ার এনজিও অফিসের অ্যাড্রেসটা নিয়ে নেয়। ওদিকে জয়ার বাবার প্রচন্ড শরীর খারাপ হয়ে যায়। চূর্ণী চাইলেও অজয় তখনই জয়াকে ফোন করে সবটা জানায় না। জয়ার বাবাকে হসপিটালে অ্যাডমিট করার মতো পরিস্থিতি তৈরি হয়, কিন্তু জয়া কিছুই জানতে পারে না। জয়া শ্রুতি স্কুলে গিয়ে সিকিউরিটির কাছে শ্রুতির নামে কিছু জিনিসপত্র পাঠায়। এরপর জয়া সাইকোলজিস্ট ম্যাডামের কাছে যায়। তিনি জয়াকে বলেন সেদিন রাতে ওই ছেলেগুলোর অসভ্যতামি জয়া একা ডিল করেছে। পরের দিন সকালে ওই ভদ্রমহিলাকে বলা যে পাড়াটা অলরেডি সেফ নয়, এসব দেখে বোঝা যাচ্ছে যে জয়া কতটা বদলে গেছে। প্রত্যেকদিন কোর্টে প্রস্টিটিউট, পরকিয়া এইসব শুনতে শুনতে আঘাত পেতে পেতে জয়ার আঘাতটা সয়ে যাচ্ছে। একদিকে ওরা জয়ার উপকারী করছে, কারণ মনস্তত্ত্ব বলে আঘাত পেতে পেতে আঘাত সয়ে যায়। যেদিন জয়ার কোনো কথাতেই আর কোনো রকম আঘাত লাগবে না, সেদিন আর ওর জেতাটা এই কেসটার ওপর নির্ভর করবে না, সেদিন ও এমনিতেই জিতে যাবে। শ্রুতি বাড়িতে এসে গিফটটা খোলে আর সাথে একটা নোটও পায়, যেখানে জয়া শ্রুতিকে লিখেছে পরীক্ষা ভালো করে দিস, রাত জাগিস না, তুই সব পারবি, ঠিক করে খাবি, সময় স্নান করবি। মায়ের লেখাটা পড়ে আনন্দ মিশ্রিত কষ্টে শ্রুতির বুকটা ফেটে যায়। রাত্রেবেলায় ড্রিঙ্ক করতে করতে পার্থর মনে পড়ে যায় যে তার বাবা তার মায়ের ওপর কিভাবে শারীরিক নির্যাতন করত। সেই সময় ছোট্ট পার্থ একইভাবে নির্যাতনের শিকার হতো। পার্থ বুঝতে পারে যে বাবাকে দেখে দেখেই সে আজকে একটা অমানুষ তৈরি হয়েছে। নিজের ভুলটা কিছুটা হলেও পার্থ বুঝতে পারে। অমর্ত্য সেনগুপ্ত জয়ার অফিসের কাছের থানাতে গিয়ে সেখানকার একদিনের একটা ঘটনার সিসিটিভি ফুটেজ অফিসারকে জোগাড় করে দিতে বলে। অফিসার জানায় যে যত তাড়াতাড়ি সম্ভব তিনি সেটা জোগাড় করে অমর্ত্যবাবুকে দিয়ে দেবেন। জয়া নিজের এনজিওতে কাজ করছিল। ঠিক সেই সময় চূর্ণী জয়াকে ফোন করে বলে যে তার বাবা মারা গেছে। জয়া খবরটা শুনে আঁতকে উঠে সরাসরি নার্সিংহোমে যায়। অজয় বলে কালকেই বাবাকে হসপিটালে নিয়ে এলাম আর আজকেই এরকম ঘটে গেল। জয়া বলে যে তাকে একটু আগেও ওরা জানালে পারত। অজয় বলে যে সে বুঝতে পারেনি হঠাৎ করে এরকম হয়ে যাবে। ওদের বাবার দাহ কাজ শেষ হয়। জয়ার মনে পড়ে ওর বাবা ওকে বলেছিল খাঁচা থেকে না বেরোলে তুই উঠতে শিখবি কি করে, কিন্তু জয়ার ভেতরে কুণ্ঠাবোধ ছিল যে সে পারবে কিনা। তখন তার বাবা বলেছিল উঠতে তুই ঠিকই পারবি, কারণ তুইও তো একটা পায়রা। বাবার দাহ কাজ শেষ করার পর অজয় জয়াকে বলে যে সে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছে, আজ হয়তো জয়া একা ফিরতে পারবে না। তখন জয়া অজয়কে বলে সেদিন বোলপুরে যখন অজয় জয়াকে ওই অসহায় অবস্থায় ফেলে রেখে চলে আসতে পেরেছিল, তখন যখন সে জয়া কি করে ফিরবে ভাবেনি, তখন আজও আর তার ভাবার দরকার নেই। আজকে জয়া নিজেই পারবে। এরপর জয়া অমর্ত্যবাবুর চেম্বারে এসে ওনার কাছে কান্নায় ভেঙে পড়ে। জয়া ওর বাড়িতে ওর বাবার চতুর্থীর কাজ করে। ঠিক সেই সময় স্নেহা জয়ার ফ্ল্যাটে আসে। ভরা লোকের মাঝখানে স্নেহা জয়াকে যা নয় তাই বলে অপমান করে। স্নেহা সবাইকে বলে যে ওর বর আছে, ডিভোর্সের মামলা চলছে, জয়া মেরে ওর মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে, মানসিকভাবে স্টেবল নয় বলে নিয়মিত কাউন্সেলিং করাতে হয়।
কিন্তু অন্যের বরের সাথে পরকীয়া করতে বোলপুরের রিসর্টে গিয়ে রাত কাটাতে কিন্তু কোনো রকম পাগলামি করে না। সেখানে সবকিছু সে ঠিকঠাকই করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই অন্যের বর মারা যায়। আর জয়া ডক্টরকে কল না করে সূর্যর মাথাটা নিজের কোলে রেখে বসে থাকে। জয়া স্নেহাকে বলে যে সে সূর্যকে চাইলেও বাঁচাতে পারেনি, কারণ সে ড্রাইভিং জানত না। সূর্য তাকে গাড়ির চাবিটা দেখাচ্ছিল। এটা শুনে স্নেহা আরো রেগে যায়। স্নেহা বুঝতে পারে যে সূর্য বাঁচার চেষ্টা করেছিল। স্নেহা জয়াকে বলে যে তোমার মতো একটা ইলিটারেট গাইয়া মেয়েকে সূর্য কি করে পছন্দ করলো, এই অঙ্কটা সে কিছুতেই মেলাতে পারছে না। জয়া বারবার বলার চেষ্টা করে যে তার আর সূর্যর কোনো রকম সম্পর্ক ছিল না, কিন্তু স্নেহা তো সুযোগ বুঝে আজকের দিনেই জয়ার ফ্ল্যাটে এসেছে সবার সামনে জয়াকে অপমান করবে বলেই। স্নেহা জয়াকে বলে এইরকম একটা প্রস্টিটিউট মেয়ের বাবা হতে তোমার বাবারও নিশ্চয়ই খুব লজ্জা করেছিল। জয়া স্নেহাকে বলে যে স্নেহা যখন যেরকম ভাবে পেরেছে জয়াকে অপমান করেছে, খারাপ ভাষা ব্যবহার করে অপমান করেছে। জয়া জানে যে স্নেহা এই কাজটা ভবিষ্যতেও করবে, কিন্তু আজকে তার বাবার কাজ, আজকে সে কিছুতেই এইসব শুনবে না। তাই স্নেহা যেন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যায়। স্নেহা আবারও একটা খারাপ কথার ব্যবহার করে ওখান থেকে চলে যায়। প্রত্যেক দিন শ্রুতি একটু একটু করে বুঝতে পারে তার মা তার জন্য কি কি করত, কতটা ভালোবাসত, কিভাবে আগলে রাখত। মা থাকাকালীন মাকে প্রত্যেকটা মুহূর্তে অপমান করলেও মা চলে যাওয়ার পর শ্রুতি বুঝতে পারে যে মাকে ছাড়া জীবনটা কতটা অন্ধকার। নেক্সট কেসের ডেটে অমর্ত্য সেনগুপ্ত পার্থর বাড়ির কাজের লোক দোলাকে কাঠগড়ায় ডাকে। আগের সিজনে আমরা দেখেছি যে দোলাকে দিয়ে বলানো হয়েছিল যে জয়া সবকিছু ভুলে যায়, রান্না করতে গিয়ে রান্না পুড়িয়ে ফেলে। তার থেকেই নাকি বোঝা যায় যে জয়া মেন্টালি স্টেবল নয়। জয়ার শাশুড়িমা বলেছিলেন যে জয়া নাকি প্রত্যেক দিন মুখ ভার করে বসে থাকে, কোনো কাজ করে না। এত উচ্চবিত্ত সংসার পেয়েও জয়ার নাকি কোনো কিছুতেই মন নেই, কোনো কিছুই তার ভালো লাগে না। এগুলো তো মানসিক অসুস্থতারই লক্ষণ। কিন্তু অমর্ত্য সেনগুপ্ত প্রমাণ করে দেয় যে এগুলো কোনো মানসিক অসুস্থতার লক্ষণ নয়। যে কোনো মেয়ের বলা ভালো যে কোনো মানুষের কোনো কোনো দিন মুখ ভার থাকতেই পারে, তা বলেই সে আনসাউন্ড মাইন্ড হয়ে যায় না। অমর্ত্য সেন দোলাকে জিজ্ঞেস করে যে সে কটা বাড়িতে কাজ করে। দোলা জানায় 7টা। অমর্ত্যবাবু বলেন যে এই 7টা বাড়ির বৌদিরা কোনোদিনও কি কোনো কাজ ভুলে যায়নি? দোলা বলে হ্যাঁ, তারা অনেক কিছুই ভুলে যায়। অমর্ত্যবাবু দোলাকে জিজ্ঞেস করে যে সে তো তার বাড়ির সব কাজ নিজেই করে, কোনোদিনও কি তার রান্না পুড়ে যায়নি? দোলা বলে এরকম বহুবার হয়েছে, অনেকবারই সে রান্না বসিয়ে কাজে চলে গিয়ে ভুলেই গেছে। অমর্ত্যবাবু জয়ার শাশুড়িকে প্রশ্ন করেও আদালতকে বুঝিয়ে দেয় যে জয়া বাড়ির প্রত্যেকটা কাজ করত। একদিনই তার মন খারাপ ছিল বলে সে মুখ ভার করে শুয়েছিল, সেই দিনই একমাত্র জয়ার শাশুড়িকে সব কাজ করতে হয়েছে। আমাদের সমাজে ছেলেরা ঘন্টার পর ঘন্টা ফোন দেখে, গেম খেলে, পেপার পড়ে, তখন কিন্তু তাদেরকে কেউ কিচ্ছু বলতে আসে না। কিন্তু বাড়ির মেয়েরা যদি 1 ঘন্টাও মুখ ভার করে শুয়ে থাকে অথবা একটু বিশ্রাম করতে চায়, তখনই তাদেরকে শুনতে হয় তারা নাকি 24 ঘন্টায় শুয়ে বসে থাকে, বাড়ির কোনো কাজই করে না, কোনো কিছুতেই তাদের নাকি মন নেই। অমর্ত্যবাবু বিচারককে জানান যে পার্থ আর জয়ার ফ্ল্যাটের গৃহপ্রবেশের দিন পার্থ সবার সামনে একটা খারাপ গালাগালি দিয়ে জয়াকে অপমান করে। কথাটা এতই খারাপ যেটা শুনে স্নেহাও চমকে যায়, কিন্তু নিজেকে ডিফেন্ড করতে স্নেহা অবজেকশন জানিয়ে বলে উইদাউট কনটেক্সট এভাবে কোনো ভাষাকে জাজ করা যায় না। তখন অমর্ত্যবাবু বলেন কনটেক্সট সাক্ষীরা বলবে। অমর্ত্যবাবু পার্থর কলিগদের এবং একজনের স্ত্রীকে ডেকে পাঠান। তারা বলে যে সেদিন ওই ফ্ল্যাটের কার্পেট এরিয়া আর সুপার বিল্ট আপ এরিয়া নিয়ে কথা হচ্ছিল। জয়া বোধ হয় আসলটার থেকে একটু কমই বলেছিল, শুধুমাত্র এই কারণেই পার্থ ভরা হাটের মাঝখানে ওরকম একটা খারাপ ভাষা বলে অপমান করে। অমর্ত্যবাবু বলেন এইটাই হলো কনটেক্সট। এখন অপোনেন্ট লয়ার হয়তো বলতেই পারেন কার্পেট এরিয়া বা সুপার বিল্ড আপ এরিয়া কম বললে স্বামীরা তার স্ত্রীকে এইরকম ভাবে গালাগালি করতেই পারে, কিন্তু তিনি তা মনে করেন না, আইনও তা মনে করে না। পরের দিন অমর্ত্যবাবু পুলিশ ইন্সপেক্টরের কাছ থেকে যে সিসিটিভি ফুটেজটা চেয়েছিলেন সেটা পেয়ে যান। সেখানে দেখা যাচ্ছে যে কয়েকজন ফোনে সবকিছু রেকর্ড করছে।
ইন্সপেক্টর বলেন ওই আশেপাশে দোকানের লোক থেকে তিনি ওই ভিডিওটা সংগ্রহ করার চেষ্টা করবেন, তাহলে সাউন্ডগুলোও বোঝা যাবে। নেক্সট কেসের ডেটে অজয়কে কাঠগোড়ায় তোলা হয়। অজয় বলে সেদিন পার্থ ফোন করে তাকে বলেছিল জয়া নাকি অদ্ভুত ব্যবহার করছে, পাগলের মতো আচরণ করছে, তাই তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। অমর্ত্যবাবু এটা শুনে অবাক হয়ে যান যে তার বোন শুধুমাত্র মনমরা হয়ে আছে বলে তার কোনো কথা না শুনেই শুধুমাত্র পার্থর কথাতেই অজয় তার বোনকে নিজের বাড়িতে নিয়ে না গিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, তাও নাকি সরকারি মানসিক হাসপাতালে। চূর্ণী বলে জয়াকে ওইভাবে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়ায় জয়ার প্যানিক অ্যাটাক হয়, ও কিছুই খেতে চাইছিল না। ঠিক তখনই পার্থ সেখানে এসে জয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেসব কথা মুখেও আনা যায় না। জয়া প্রচন্ড উত্তেজিত হয়ে সামনে থাকা টেবিল ল্যাম্পটা ছুঁড়ে মারে। ও বুঝতেই পারেনি যে সেই সময় সেখানে শ্রুতি চলে এসেছে, আর ওই ল্যাম্পটা শ্রুতির মাথাতেই লেগে যায়। চূর্ণী বলে যে সত্যি কথা বলতে সে নিজেও বুঝতে পারেনি যে শ্রুতি ওখানে চলে এসেছে। অমর্ত্যবাবু আদালতে এটা প্রমাণ করে দেয় শ্রুতির মাথার আঘাতটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট। জয়া কখনোই ইচ্ছা করে শ্রুতিকে আঘাত করেনি। সেদিন শ্রুতিও কোর্টে ছিল। সব কথা শুনে শ্রুতিও কাঁদতে থাকে। শ্রুতিকে দেখে আমরা বুঝতে পারি যে সেও এই কথাগুলোর সাথে সহমত। সে বুঝতে পেরেছে তার মা কখনোই তাকে ইচ্ছা করে মারেনি, পুরো ঘটনাটাই একটা অ্যাক্সিডেন্ট ছিল। অমর্ত্যবাবু চূর্ণীকে জিজ্ঞেস করে মেয়ের মাথা ফেটে যাওয়ার পর জয়াও নিশ্চয়ই হসপিটালে গিয়েছিল। তখন চূর্ণী জানায় যে জয়া হাসপাতালে যায়নি। তখন অমর্ত্যবাবু বলেন সে কি, মেয়ের মাথা ফেটে গেল অথচ জয়া হাসপাতালে গেল না, এটা কি তারই ইচ্ছা ছিল? তখন চূর্ণী কাঁদতে কাঁদতে বলে সেদিন ওই ঘটনার পর পার্থ রেগে গিয়ে জয়ার হাত বেঁধে ঘরের দরজা বাইরে থেকে লক করে দেয় এবং বাড়ির সবাইকে বলে দেয় কেউ যেন ঘরের দরজা না খোলে। অমর্ত্যবাবু বিচারককে বলেন একজন 38 বছরের মহিলাকে এই কারণে হাত বেঁধে ঘরে আটকে রাখা হয়, তাই ডোমেস্টিক ভায়োলেন্সের সংজ্ঞা অনুযায়ী তার আর বোধহয় কিছু প্রমাণ করার দরকার নেই। কোর্টের হাফ টাইমে শ্রুতি দৌড়ে জয়ার কাছে আসে। শ্রুতি বলে যে সে খুব ভুল করেছে, সেদিন তার উচিত ছিল দরজাটা খুলে দেওয়া। শ্রুতি তার মায়ের সাথেই থাকতে চায়। তখন জয়া বলে যে সে তো শ্রুতিকে সবকিছু দিতে পারবে না, শ্রুতি পারবে তো তার সাথে থাকতে। তখন শ্রুতি বলে তুমি আমাকে আর নিতে চাও না মা? জয়া বলে খুব করে চাই, কিন্তু কাউকে আর জোর করতে চাই না। এরপর অমর্ত্যবাবুকে এসে একজন একটা পেন ড্রাইভ দেয়। তারপরেই আমরা কোর্টে সেই পেন ড্রাইভের দৃশ্য দেখতে পাই। সিজন 1-এ আমরা দেখেছিলাম জয়াকে অফিসে পৌঁছে দিতে যাওয়ার সময় একবার পার্থর গাড়িতে এক বাইক আরোহী একটু ধাক্কা দিয়েছিল বলে পার্থ রাস্তায় নেমে সেই আরোহীর সাথে অশ্লীল ভাষায় কথা বলছিল। জয়া বাধা দিতে যাওয়ায় পার্থ জয়ার সাথেও অকথ্য গালিগালাজ করে খুব খারাপ ব্যবহার করে। রাস্তা ভরা লোকের সামনে নিজের স্ত্রীকে অসম্ভব ছোট করে। সেই সবকিছুই অমর্ত্যবাবু আদালতের সামনে তুলে ধরে। পার্থর বলা কথাগুলো এতটাই নোংরা ছিল যেগুলো অমর্ত্যবাবুর নিজে মুখে বলতেও ঘেন্না করছে। অমর্ত্যবাবু বলেন ভার্বাল অ্যাবিউজ একটা ক্রাইম, সেটাকে কখনোই কোনোভাবেই জাস্টিফাই করা উচিত নয়। ওই রাস্তার সিসিটিভি ফুটেজ অমর্ত্যবাবু আগেই আদালতে জমা দিয়েছেন, আর এটা হলো ওই আশেপাশের দোকানের একজন কর্মচারীর ফোনের রেকর্ডিং। অমর্ত্যবাবু বলেন তিনি মনে করেন পার্থবাবুই মানসিকভাবে সুস্থ নয়, কারণ কোনো সুস্থ মানুষ এইভাবে গালিগালাজ করতে পারেন না। তিনি মনে করেন শাস্তির থেকেও পার্থবাবুর একটা প্রপার কাউন্সেলিং প্রয়োজন, কারণ সব প্রমাণই বলে দিচ্ছে যে পার্থবাবুই মেন্টালি স্টেবল নয়। অমর্ত্যবাবু জয়া সিনহার জাস্টিস চান। তিনি পার্থ আর জয়ার ডিভোর্স ক্লেম করেন উইথ অ্যালুমনি। বিচারক পার্থকে জিজ্ঞেস করে যে সে কিছু বলতে চায় কিনা। পার্থ জানায় না, তার কিছুই আর বলার নেই। সবার সামনে না বললেও মনে মনে পার্থ নিজের অন্যায়টা স্বীকার করে নেয়। বিচারক জয়াকে জিজ্ঞেস করে যে সে কিছু বলতে চায় কিনা। ইতস্তত করে জয়া জানায় যে সে কিছু বলতে চায়। জয়ার মনে পড়ে যায় যে সৌর্য জয়াকে বলেছিল জয়া নিজের সবকিছু বলতে লজ্জা পায় কেন। জয়া বলে নিজের কথা সবার সামনে হাটে বাজারে এভাবে বলা যায় নাকি। সৌর্য বলে নিশ্চয়ই বলা যায়, যেটা সত্যি সেটা সবার সামনে বলা যায়, নির্লজ্জের মতো বলা যায়, সেটা বলতে না পারাটাই বরং লজ্জার।
জয়া বিচারককে বলে যে প্রথমেই সে কোর্টের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। শপথ নিয়েও সে সব সত্যি কথা বলতে পারেনি। তার অপমানের কথা, তাকে অপমান করে পার্থ যেসব গালিগালাজ করেছে সেই সব কথা, তাকে হাত বেঁধে ঘর আটকে রেখে দেওয়ার কথা, এই সব কিছুই জয়া ভাবত তারই লজ্জা। এতদিন স্নেহা বারবার জয়াকে বলেছে যে তার সাথে নাকি সৌর্যর একটা সম্পর্ক ছিল। জয়া বলেছিল যে না, তার সাথে সৌর্যর কোনো সম্পর্ক ছিল না, কিন্তু জয়া মিথ্যে কথা বলেছিল। তার সাথে সৌর্যর একটা সম্পর্ক ছিল। যদি সত্যিই কোনো সম্পর্ক না থাকতো তাহলে মৌ বারবার বললেও জয়া কখনোই পারত না সৌর্যর সাথে ওখানে থেকে যেতে। সৌর্যই প্রথম জয়াকে নিজের জীবনটাকে বাঁচতে শিখিয়েছে, নিজের জীবনটাকে স্বীকার করতে শিখিয়েছে। অবশ্য আমাদের সমাজ তো কোনো সম্পর্ক মানেই প্রেমের সম্পর্ক ধরে নেয়, কিন্তু আমাদের সমাজে নাম ছাড়াও কিছু সম্পর্ক আছে। সৌর্যর সাথে জয়ার ভালো চাওয়ার সম্পর্ক ছিল। সৌর্য জয়ার ভালো চেয়েছিল, ভালো করেওছে। জয়াও সৌর্যর ভালো চেয়েছে, কিন্তু কিছু করতে পারেনি। শেষ সময় সৌর্য জয়ার সাহায্য নিয়ে বাঁচতে চেয়েছিল। সেদিন যদি জয়া ড্রাইভিং জানতো তাহলে অন্তত সৌর্যকে বাঁচাবার একটা চেষ্টা সে করতে পারত, কিন্তু পারেনি। পার্থর মুখে সব গালাগালি শুনতে শুনতে জয়ার একসময় সয়ে গেছিল। সে ভাবত ছেলেরা বুঝি ওইভাবেই কথা বলে, কিন্তু পরে সে স্নেহাকে দেখে বুঝতে পারল যে অনেক মেয়েরাও ওইভাবেই কথা বলে। কিন্তু জয়া দেখল এই প্রত্যেকটা গালাগালির মধ্যে বারবার মেয়েদেরকেই অপমান করা হয়। ছেলেদেরকে গালাগালি করার জন্য তো কোনো শব্দই বেরোয়নি। ছেলেদেরকে গালাগালি করার জন্যও তাদেরই মা মাসি বোনকে টেনে আনা হয়। জয়া বলে যে তার কোনো অ্যালুমনি লাগবে না। পার্থ যদি তার মেয়েকে কিছু দিতে চায় তাহলে সে বারণ করবে না, কিন্তু জয়ার কোনো অ্যালুমনি লাগবে না। শুধু পার্থর বাড়িতে জয়ার ভালোবাসার কিছু গাছ রয়ে গেছে, ওগুলো যেন পার্থ পাঠিয়ে দেয়। বিচারক রায় দেন জয়া সিনহাকে তার মেয়ের পূর্ণ কাস্টাডি দেওয়া হয় এবং পার্থ সিনহাকে 1,30,000 টাকা জরিমানা এবং 3 মাসের কাউন্সিলিং এর পরামর্শ দেওয়া হয়। আদালত সবাইকে আরও একবার মনে করিয়ে দেয় যে নির্যাতন শুধুমাত্র শারীরিক হয় না, তা মানসিক এবং মৌখিকও হতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটি দণ্ডনীয় অপরাধ। সিন শিফট হয় 3 মাস পর। জয়া নিজের গাড়ি করে শ্রুতিকে নিতে আসে। আজকের জয়া অনেক বদলে গেছে। সে নিজে ড্রাইভিং করতেও শিখে গেছে। ড্রাইভিংটা তাকে শিখতেই হতো, কারণ এই ড্রাইভিং না জানার জন্যই সৌর্যকে সে বাঁচাবার চেষ্টা অবধি করতে পারেনি। মেয়েরা চাইলে সব করতে পারে, তাই অপরের লজ্জা নিজের লজ্জা না ভেবে আমাদের সবার উচিত এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। সমাজকে পিছিয়ে দিতে সবাই পারে, গুটি কয়েক মানুষও যদি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথপ্রদর্শক হয় তাহলে বোধহয় পৃথিবীটা অনেকটা সুন্দর হয়ে যাবে। লজ্জা সিজন 2 এখানেই শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফ্লেম ইট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।